সকালবেলা ঘুম থেকে উঠে ঢুলু ঢুলু চোখে আনভি দেখল জালনার পর্দা ভেদ করে সূর্যের আলো সারা ঘরে ছড়িয়ে পড়েছে। কাল রাতে পর্দাগুলো ঠিকঠাক দেওয়া হয়নি। উঠে বসে কিছুক্ষণ আড়ামোড়া কেটে বিছানা গুছিয়ে সোজা ফ্রেশ হতে চলে যায় আনভি। স্নান করে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখলো সকাল 8টা বাজে। দরজা খুলে বাইরে বেরিয়ে এসে ড্রয়িং রুমে সতীশবাবুকে বসে খবরের কাগজ পড়তে দেখলো আনভি। বিদিশা দেবী বোধহয় রান্নাঘরে আছেন, সেই ভেবেই রান্নাঘরের দিকে চলে গেল। আরে, তুমি উঠে পড়েছো? দাঁড়াও, তোমাকে একটু চা বানিয়ে দিই। সকাল সকাল রান্নাঘরে আনভিকে দেখতে পেয়ে হাসি মুখে বললেন বিদিশা দেবী। আনভি: আমি চা করছি, আপনি রান্না করুন আন্টি। বিদিশা দেবী হাসি মুখে আবার নিজের রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লেন, আর আনভি আরও একটা গ্যাসে চা বানাতে লেগে পড়ল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার অফ স্টোরিজ। নিয়ে চলে আসলাম যদি তুমি জানতে, ম্যাডনেস অফ লাভ গল্পের এপিসোড 8 প্রতিবাদ। তোমরা শুনতে থাকো। সোফায় বসে খোশ মেজাজে গল্প করছে আর সকালের চায়ের আনন্দ নিচ্ছেন সতীশবাবু, বিদিশা দেবী ও আনভি। এর মধ্যে গুড মর্নিং বলে শ্রেয়া এসে সোফায় বসে পড়লো আনভির পাশে। এতক্ষণে মহারানীর ঘুম ভাঙলো, মশকরা করে বললেন বিদিশা দেবী। চারজন মিলে হাসি ঠাট্টা করতে করতে সকালের চা খেলো। তারপর সময় মতো বিদিশা দেবীর দেওয়া লাঞ্চ নিয়ে আনভি ও শ্রেয়া বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। কয়েকদিন পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। এই কদিনে বাকি সবার মতোই আনভি অফিসের পরিবেশের সাথে সবেমাত্র মিশতে শুরু করেছে। কাজ করতে ওর বরাবরই ভালো লাগে। অফিসের উচ্চপদস্থ কর্মচারীদের সাথে বাকি কর্মচারীরাও খুবই বন্ধুসুলভ এবং যথেষ্ট সাহায্য করে। সবকিছুর ভালোর মধ্যেও একটা খারাপ হলো খোদ অফিসের এমডি ওমকার আহুজা। কোনো সুযোগই ওম ছাড়ে না আনভিকে সাহায্য করার জন্য। আনভিও যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে তার মোকাবিলা করে। সেটা কোনো ডেটা ইনপুট করার ক্ষেত্রেই হোক বা স্টোররুম থেকে বহু বছরের পুরনো ফাইল খুঁজে বের করে আনাই হোক, প্রতিটা কাজেই আনভি মুখের ওপর জবাব দেয় ওমকে নিজের কাজের মাধ্যমে। আজ শনিবার। সারা সপ্তাহ ওই রামগরুরের ছানা হুকোমুখো এমডির সাথে কাজ করার পর আজ আনভির মনে একটু স্বস্তি। উইকেন্ড শুরু। আনভি ও শ্রেয়া দুই বন্ধু মিলে ঠিক করেছে কাল রবিবার ছুটির দিনে মুম্বাই শহরটাকে যতটা সম্ভব এক্সপ্লোর করতে বেরোবে। দেখাই যাক অচেনা শহরে অচেনা মানুষের ভিড়ে আনভি নিজেকে হারিয়ে ফেলতে পারে কিনা। তবে আজ ওরা বাড়িতেই থাকবে। আনভির মুম্বাই শহরের কাজে আসার স্বপ্ন পূরণের পর এটা ওর প্রথম উইকেন্ড, তাই ছোটখাটো একটা পার্টি তো করা যেতেই পারে। সেই ভেবেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে যায় রান্নাঘরে বিদিশা দেবীর কাছে। আন্টি, আজ তোমার ছুটি, সব রান্না আমি আর শ্রেয়া মিলে করে নেব। আজ তুমি কাকুর সাথে সময় কাটাবে। রান্নাঘরে গিয়েই বিদিশা দেবীর কাছে এসে কথাগুলো বলল আনভি। বিদিশা দেবী: সারা সপ্তাহ তো তোমরা কাজ করো, আবার এই ছুটির দিনেও একটু বিশ্রাম না নিয়ে বাড়িতেও খাটাখাটনি করবে? তার থেকে ভালো কি খাবে বলো, আমি বানিয়ে দিচ্ছি। রান্নাঘরের দরজার সামনে থেকে শ্রেয়া বলে উঠল, একদম না, আজ তোমার ছুটি আন্টি, তুমি ছুটি নাও। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনারের ভোজ পর্যন্ত সব আমার আর আনভির দায়িত্ব। দুজনে মিলে ঠেলে ঠুলে বিদিশা দেবীকে ড্রয়িং রুমে পাঠিয়ে দিল। তুই এগুলো লুচি বেলছিস নাকি ম্যাপ আঁকছিস? শ্রেয়ার দুটো লুচি বেলা দেখে হাসতে হাসতে জিজ্ঞেস করলো আনভি। শ্রেয়া: এই শোন, রান্নাবান্না আমি বেশ ভালোই পারি, শুধু রুটি লুচি পরোটা এসব বেলতে গিয়ে একটু গড়বড় হয়ে যায় আর কি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, তাড়াতাড়ি কর, আঙ্কেল আন্টি খাবার জন্য অপেক্ষা করছেন। মুখ ঘুরিয়ে শ্রেয়াকে ভেঙিয়ে আবার হাসতে হাসতে বলল আনভি। এই কদিনে শ্রেয়া ও আনভির সম্পর্ক আরো এক ধাপে গিয়ে গেছে। এখন ঘনিষ্ঠ বান্ধবীর মতোই ওরা একে অপরকে তুই বলেই সম্বোধন করে। অফিসের কাজ বন্ধ থাকলেও শনিবার দিনটায় নিজের রুমে বসেই যাবতীয় কাজ শেষ করছে ওম। সারা সপ্তাহ কাজ করে প্রতিটা কর্মরত মানুষের মনে হয় যে ছুটির দিনটা একটু অলসভাবেই কাটায়, কিন্তু সেটা ওমকার আহুজার ক্ষেত্রে একদমই প্রযোজ্য নয়। কারণ ওম প্রচন্ড ওয়ার্কাহলিক, ছুটি নেওয়াটার খুব একটা প্রয়োজন নেই ওমের। তাই শনিবার বা রবিবার এসব নিয়ে ওমের কোনো মাথা ব্যথা নেই। কাজের প্রয়োজন হলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই ওম সেই কাজ করবে। সকাল প্রায় 7টা বাজে। ওমের সেন্ট্রাল মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টের পার্সোনাল জিম বলতে কমপ্লেক্সের যে জিমটা সবাই ইউজ করে সেটাই একমাত্র। কলকাতায় ওমের বিশাল বড় রাজপ্রাসাদের নিজের রুমের লাগোয়া ব্যক্তিগত একটা জিম আছে, তবে এখানে মুম্বাইতে সেই ব্যবস্থা নেই। তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কমপ্লেক্সের এসি জিমটায় এক্সারসাইজ করতে ব্যস্ত ওমকার। পেশিবহুল চেহারায় বিন্দু বিন্দু ঘামের ছোঁয়া, আর সেটা দেখতে ব্যস্ত সেই জিমে ওয়ার্কআউট করা অন্যান্য মেয়েরা, যেন চোখ দিয়েই গিলে খাবে।
তবে ওম সেসবে পাত্তা দেয় না। মেয়েদের এসব ছোটখাটো চাহনি বা অন্যান্য ব্যাপারে ওমের কোনো ইন্টারেস্ট নেই, কারণ ওম মনে করে জীবনে মেয়ে থাকা মানে ঝামেলা। জিম করতে করতে অফিসের কাজ সবকিছু নিয়ে ভাবতে ভাবতে হঠাৎই আনভির কথা মনে পড়লো ওমের। তখনই ভাবলো, আজকে ছুটির দিনে ওই মেয়েটাকে একটু জ্বালালে বেশ ভালোই হয়। আর কোনো ইম্পর্টেন্ট কাজ দিলে আনভি না করতে পারে না, সেটা এই কদিনে ওম বেশ বুঝে গেছে। যেমন ভাবো তেমন কাজ। ওয়ার্কআউট শেষ করে নিজের ফ্ল্যাটে ফিরে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে কিছু একটা ভেবে ফোনটা হাতে নিয়ে একটা মেসেজ পাঠিয়ে দেয় আনভিকে, আর নিজের মনেই হাসতে থাকে। দুপুর প্রায় 1টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে বাপি মায়ের সাথে একবার কথা বলে আর ফোন ঘাটার সময় পায়নি আনভি। দুপুরের খাওয়া দাওয়ার আয়োজনটা আনভি আর শ্রেয়া মিলে বেশ ভালোই করেছে। সতীশবাবু ও বিদিশা দেবীর ড্রয়িং রুমে এসে খাবার টেবিলে এত আয়োজন দেখে বেশ অবাক হলেন। সতীশবাবু, আজকে কবজি ডুবিয়ে খাবো, এতদিন বউয়ের হাতে রান্না খেতে খেতে মুখে একদম চড়া পড়ে গেছে। বিদিশা দেবী, এই কি বললে তুমি? সতীশবাবু, কই কিছু বলিনি তো, দেখো সুস্বাদু সব রান্না করেছে দুজনে। বিদিশা দেবী, সত্যি আনবি, আমি ভাবতেই পারিনি তোমরা দুজনে এত সুন্দর আয়োজন করবে। বিদিশা দেবী ও সতীশবাবুকে আনভি নিজের হাতে খাবার সাজিয়ে পরিবেশন করলো। দুজনেই বেশ তৃপ্তি সহকারে দুপুরের লাঞ্চ করলেন। তারপর আনভি ও শ্রেয়া নিজেদের মধ্যে কথা বলতে বলতে খাওয়া শুরু করলো। সারাদিন রান্না বান্না করে শ্রেয়া চলে গেল বিশ্রাম নিতে, আর আনভি নিজের ঘরে এসে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ল। আনভি, এত খাওয়া দাওয়া করে শরীরটা কেমন আইঢাই করছে, কাজ তো নেই, একটা লম্বা ভাত ঘুম দেয়া যাক। কথাটা ভেবেই মোবাইলটা হাতে নিয়ে অন করতে স্ক্রিনের ওপর একটা মেসেজ ভেসে উঠল। মেসেজ বক্সটা ওপেন করতেই রাগে চির বিরিয়ে উঠল আনভি। মেসেজটা ওম সকালেই পাঠিয়েছে, এতক্ষণ রান্নায় ব্যস্ত ছিল বলে ফোনটা দেখার সুযোগ পায়নি। ব্যাটা উল্লুক, ভেড়া, বাদর, হনুমান হুকোমুখো, বজ্জাত ছেলে, কি মনে করে কি নিজেকে? ছুটির দিনেও আমাকে দিয়ে কাজ করাবে, আবার বলছে ওভারটাইমের টাকা স্যালারির সাথে দিয়ে দেবে। আমাকে শান্তিতে থাকতে দেখলে ওনার মনে হয় পেটের ভাত হজম হয় না। ধুর, আমি আজকে কোনো কাজই করব না। নিজেই নিজেকে কথাগুলো বলে বিছানায় শুয়ে পড়লো আনভি। কিন্তু মেলটা খুব ইম্পর্টেন্ট, হয়তো সত্যিই কোনো আর্জেন্ট কাজ পড়ে গেছে। মেলটা না পাঠালে যদি কোনো সমস্যা হয়, তখন ওই হুকোমুখো আমাকে কাঁচা চিবিয়ে খাবে। তার থেকে ভালো আমি কাজটা সেরে একেবারেই ঘুমাই। শুয়ে শুয়ে কিছুক্ষণ নিজের মনে কথাগুলো ভেবে আনভি লাফিয়ে উঠে নিজের ল্যাপটপটা নিয়ে ওমের দেওয়া কাজে লেগে পড়ে। বেশ কিছুক্ষণ পর নিজের কাজ শেষ করে ডান বলে হাত পা ঝেড়ে ল্যাপটপটা সাইডে রেখে ধপ করে বিছানায় শুয়ে পড়ে আনভি। মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। এত বড় সাহস মেয়েটার! সেই কখন একটা কাজ করতে বলেছি, এখনো পর্যন্ত কাজটা করে দিল না। আমার কথা অমান্য করার এত বড় দুঃসাহস ওর হয় কি করে? তুমি এটা ঠিক করলে না আনভি বর্মন, এর ফল তোমাকে ভুগতেই হবে। রাগে গজগজ করতে করতে নিজের মনে কথাগুলো বলছিল ওম। তখনই ল্যাপটপের স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে আসায় ওমের মুখে একটা বাঁকা হাসি ফুটে ওঠে। তোমাকে তো আমি একটু সাহসী ভেবেছিলাম, কিন্তু আমি ওমকার আহুজা। আমার কথার অবাধ্য হওয়ার সাহস কারণ নেই। কাজটা তুমি দেরিতে হলেও শেষমেশ করেই ফেললে। এভাবেই প্রতিটা পদে তোমাকে কাজের মাধ্যমেই শিক্ষা দেব আমি। তুমি বিরক্ত হবে, রাগ করবে, কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবে না। তবে যখনকার কাজ তখন না করে এত দেরিতে করার জন্য শাস্তি তো তোমায় পেতেই হবে, স্টুপিড গার্ল। ওমের আদেশে ছুটির দিনেও আনভি কাজ করতে বাধ্য হয়েছে দেখে এক প্রকার খুশি হয় ওম। মনে মনে আবারও কিছু একটা প্ল্যান করে নেয়, সেটা অবশ্য আনভিকে নিয়েই। উফ, শ্রেয়া, রেডি হতে তোর এতক্ষণ সময় লাগে? এমন করছিস যেন তুই মুম্বাই শহরে ঘুরতে বেরোচ্ছিস না, কোনো ছেলের সাথে ডেটিং এ যাচ্ছিস। বিরক্ত হয়ে বলল আনভি। সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে ঠোঁটে লিপস্টিক ঘষেই যাচ্ছে শ্রেয়া। শ্রেয়া, বলা যায় না ভাই, যদি রাস্তায় কোনো ভালো ছেলের দেখা পেয়ে যাই তাহলে তো সেটিং হয়ে যাবে বল, তার জন্য না হয় একটু সেজেই গেলাম। অনেক গুতোগুতির পর আনভি ও শ্রেয়া ফাইনালি বেরোলো মুম্বাই শহর ঘুরতে। ওরা ডিসাইড করলো যে এই দিনের বেলা কোনো মল বা মাল্টিপ্লেক্সেই ঘুরবে। সেই মতোই বড় একটা শপিং মলে এসে ঘোরাঘুরি করছে শ্রেয়া ও আনভি। দুপুর প্রায় 12টা বাজে। সকালের ব্রেকফাস্ট সেরেই ওরা বেরিয়েছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর শ্রেয়া বলল, খুব খিদে পেয়েছে ভাই, চল না ফুড কোর্টে যাই। আনভি, আচ্ছা বাবা ঠিক আছে চল। আরে, দুই সুন্দরী একা নাকি? আমরাও যাব নাকি তোমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য? একা একা দুজন মেয়ে মিলে কি ভালো লাগে? আমরা সাথে থাকলে আরো একটু এনজয় করতে পারবে। আমরাও না হয় একটু এনজয় করব তোমাদের সাথে।
ফুট করে প্রবেশ করতে যাবে তখনই কয়েকটা বখাটে ছেলে আনভি ও শ্রেয়াকে উদ্দেশ্য করে কিছু নোংরা মন্তব্য করা শুরু করলো। শ্রেয়া চুপচাপ চলে যাচ্ছিল, কিন্তু আনভি একটু দাঁড়িয়ে ছেলেগুলোর দিকে এগিয়ে এসে হাসি মুখে বলল, তোমরা আমাদের সাথে এনজয় করতে চাও? একটা ছেলে, হ্যাঁ চাই তো, তোমরা বোর হবে না। আনভি, তোমরা এই মলেই সারাদিন থাকো? একটা ছেলে, বেশিরভাগ সময় এই মলেই থাকি, এখানে তোমাদের মতো অনেক সুন্দরীর দেখা পাওয়া যায় তো তার জন্য। আনভি, ও আচ্ছা, মেয়েদের সাথে এনজয় করাটা বুঝি তোমাদের কাজের মধ্যে পড়ে? বিরক্ত হয়ে অন্য আর একটা ছেলে আনভির দিকে এগিয়ে এসে বলল, এত কিছু জেনে তোমার লাভ নেই, বড্ড বেশি কথা বলছো। এনজয় করতে হলে বলো, তুমিও মজা পাবে, আমরাও মজা পাবো। ছেলেটার দিকে আরো কিছুটা এগিয়ে এসে নাকে জোরে একটা ঘুষি দিল আনভি। হঠাৎ এরকমটা ঘটে যাওয়ায় ছেলেগুলো কিছু বুঝতে পারলো না, আর শ্রেয়াও অবাক হয়ে আনভির দিকে তাকিয়ে থাকলো। যে ছেলেটাকে ঘুষি মেরেছিল সেই ছেলেটার নাক থেকে সামান্য রক্ত পড়তে থাকলো। কলার ধরে মাটি থেকে টেনে তুলে আনভি ছেলেটাকে চিৎকার করে বলল, মেয়েদের সাথে এনজয় করার খুব শখ তোর, তাই না? বাড়িতে তো মা আছে, হয়তো কোনো দিদি বা বোনও আছে, তাদের সাথে যদি কেউ তোদের মতোই এভাবে এনজয় করতে চায় তখন কেমন লাগবে? এইভাবে একটা মলে এসে প্রকাশ্যে সবার সামনে মেয়েদেরকে নোংরা মন্তব্য করা, মেয়েদেরকে টিজ করার সাহস কোত্থেকে পাস? কি ভাবিস তোরা, যখন যাকে চাইবি সেই মেয়ের সাথেই এনজয় করতে পারবি আর মেয়েরাও তোদের দিকে ছুটে আসবে? কথাটা বলি সপাটে গালে একটা চড় বসিয়ে দিল আনভি। আনভির চিৎকার শুনে আর হইচই দেখে লোকজন জড়ো হয়ে যায় সেখানে। ছেলেগুলো কিছু বলতে গেলে ওখানে থাকা বাকি কয়েকজন মেয়ে হৈ হৈ করে ওঠে ছেলেদের ওপর। তারপর সবাই মিলে ছেলেগুলোকে চরম অপমান করতে থাকে। কেউ কেউ তো মারার জন্য জুতো হাতে নিয়ে তেড়ে আসে। পরিস্থিতি বেগতিক দেখে তখনকার মতো আনভি ও শ্রেয়ার দিকে রাগি চোখে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায় তিনটে ছেলে। আনভি ও শ্রেয়া সেখান থেকে বেরিয়ে ফুট করে চলে আসে। উফ, মাই লেডি লাভ, সত্যি তুমি আমার শেরনি, সব্বার থেকে আলাদা। দারুণ জবাব দিয়েছো ওদেরকে। তুমি তোমার মতো প্রতিবাদ করেছো, এবার আমি আমার মতো ওদেরকে শাস্তি দেব। আনভির দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে কফির কাপে শেষ চুমুক দিয়ে ফুড কোর্ট থেকে বেরিয়ে গেল ছেলেটি। আরও একজোড়া চোখ আনভির এই কাণ্ড কারখানা দেখে বেশ অবাক হয়ে যায়। গল্পের প্রতিটা পর্ব তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।